উপযুক্ত গবেষণা পদ্ধতি নির্বাচন করব বা গবেষণার ফলাফল কিভাবে সুন্দরভাবে উপস্থাপন করব। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন অত্যন্ত সম্মানিত স্পিকার জনাব রিয়াজ মাহমুদ। তিনি ইউনিভার্সিটি অব ভাসা, ফিনল্যান্ডের স্কুল অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশনসে একজন ডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করছেন। গবেষণা ও একাডেমিক লেখালেখি বিষয়ে তার রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। সত্যি আমরা তার কাছ থেকে শেখার সুযোগ পেয়ে সম্মান বোধ করছি। এখন আমি মিনহাজুল আবেদীন ভাইকে অনুরোধ করছি আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ মেহজাবিন। আশা করি আমার চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। চশমা হয়তো রিফ্লেকশন হচ্ছে, তাই চশমাটা খুলে ফেলছি। আমি মিনহাজুল আবেদীন, আমি নবীপ্রবি গবেষণা সংসদ অর্থাৎ এনএসটিউ রিসার্চ সোসাইটির সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট। তো আমি অত্যন্ত আনন্দিত সহকারে রিয়াজ মাহমুদ, স্যার বলবো না ভাই বলবো, সেটা একটা মানে আমি ভাই বলছি, কারণ তিনি আমাদের নবীপ্রবিয়ানদের মধ্যে একজন। তিনি বর্তমানে ডক্টরাল রিসার্চার, ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অফ ভাসাতে তিনি ডক্টরাল রিসার্চ হিসেবে আছেন। এবং আশা করছি যে আজকে রিসার্চের ব্যাপারে যে আপনাদের ফান্ডামেন্টালস যে বিষয়গুলো ছিল, সেগুলো আপনারা একটা আইডিয়া পাবেন অ্যাজ এ স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ। সেই জায়গা থেকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন। এবং আমরাও প্রতিনিয়ত আমাদের ক্লাব থেকে রিসার্চের বিষয়ে প্রতিনিয়ত সেশন নিয়ে থাকি, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন আমাদেরকে রিসার্চের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করে থাকেন। আশা করি আমাদের যে ফেসবুক পেজটা আছে, সেখানে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে আমরা বিভিন্ন রকম উদ্যোগ নিয়ে থাকি। আমাদের এই উদ্যোগ কথা কম কাজ বেশি, সেই জায়গায় আমরা চেষ্টা করে থাকি। এবং সেই জায়গা থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা অলওয়েজ থাকবে আমাদের ইনস্টিটিউটে যে রিসার্চের যে কালচারটা, সেই জিনিসটাকে পরিস্ফুটন ঘটানোর জন্য। তো সবাইকে ওয়েলকাম টু দিস সেশন, এবং রিয়াজ মাহমুদ ভাইকে অনুরোধ জানাচ্ছি সেশনে ওয়েলকামের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ মিনহাজ এবং মেহজাবিন, এত সুন্দর ইন্ট্রোডাকশন এবং এই আজকের আয়োজনের জন্য। আমাদের সময়ে আমিও এনএসটিউর স্টুডেন্ট ছিলাম, আমরা অনেক কাজ করার চেষ্টা করেছি, কিন্তু দেখে ভালো লাগছে যে এখনকার প্রজন্ম আমাদের চেয়ে অনেক গোছানো এবং অনেক ভালো কাজ করছে। এবং আমি আনন্দিত যে আজকের এই সেশনে আমি জয়েন হতে পেরেছি আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করার জন্য। সো আজকে আমরা যে রিসার্চের ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব, যে কিভাবে আমরা টপিক সিলেক্ট করব, ডাটা কালেকশন, প্রেজেন্টেশন, একাডেমিক রাইটিং, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করার চেষ্টা করব। তো সেশন শুরু করার আগে একটু আমার ব্যাপারে বলা যাক। যেমনটা বললাম যে আমি এনএসটিউর একজন। আমি এনএসটিউ 10 ব্যাচ এবং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স 5th ব্যাচ 2015 থেকে 19। এই সেশনে আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে গ্রাজুয়েট করি এনএসটিউ থেকে। দেন আমি আমার মাস্টার্স করি ভারতের নয়াদিল্লি সাউথ এশিয়ান ইউনিভার্সিটি থেকে, এবং সেখান থেকে আমি গ্রাজুয়েট করি 2021-এ। তারপর আমি কিছুদিন বাংলাদেশে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। দেন আমি ফিনল্যান্ডের ভাসা ইউনিভার্সিটিতে ফিনল্যান্ড স্কলারশিপ নিয়ে আসি আমার দ্বিতীয় মাস্টার্স করার জন্য ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমস অ্যানালিটিক্সে। সেই মাস্টার শেষ করে এই বছরের শুরু থেকে আমি আমার পিএইচডি শুরু করেছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ, এবং আমার গবেষণার বিষয় ট্রান্সপোর্টেশন এন্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট, স্পেসিফিক্যালি ভেহিকুলার রাউটিং প্রবলেম। সেশন শুরুর আগে একটু ডিসক্লেমার দিয়ে দেওয়া যাক। আসলে এই সেশনটা খুব যে একদম হার্ড একাডেমিক কোনো গাইডলাইন থেকে আমি আসলে ডিজাইন করি নাই। আমি মোর অফ স্টুডেন্ট পার্সপেক্টিভ এবং একজন নতুন রিসার্চার কিভাবে জিনিসগুলো নেভিগেট করতে পারে সেই পার্সপেক্টিভ থেকে এই সেশনটা ডিজাইন করা। সো এবং রিসার্চ ইজ নট অলওয়েজ সায়েন্স, ইট আর্টস অলসো, এবং এটা একটা ক্রিয়েটিভ টাস্ক। সো আমি যেভাবে বলবো সবকিছু যে এভাবেই করতে হবে ব্যাপারটা তেমন না। তো আপনারা যে নিজেদের মতো করে নিজেদের কাজের সাথে জিনিসগুলো একটু করে নিতে পারেন, মডিফাই করে নেবেন। আর আজকের টপিক আমি যে টপিক সিলেকশনের আগেই আমি একটু আলাপ করতে চাই আসলে আমরা ফান্ডামেন্টালি কেন রিসার্চ করব সে বিষয়টা একটু জানতে চাই। ওয়ান স্টেপ বিহাইন্ড। দেন যে আমরা আলাপ করবো যে আমরা কিভাবে টপিক সিলেক্ট করবো, ডাটা কিভাবে কালেক্ট করবো, কিভাবে একাডেমিক রাইটিংটা আমরা করব, দেন কিভাবে প্রেজেন্টেশন করব,
দেন একটা নেগলেক্টেড পার্ট আমাদের রিসার্চ অ্যারেনাতে বাংলাদেশে, আমরা এথিক্স এর ব্যাপারে খুব কথা বলি না, এবং ইমার্জিং এআই টুল সেগুলো আমরা কিভাবে এফেক্টিভলি ইউজ করতে পারবো সে ব্যাপারে একটু আলোচনা থাকবে। দেন হচ্ছে যে আমরা আপনাদের কোশ্চেন এবং অ্যান্সার নিব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবেন, এবং আমাদের চ্যাট বক্স আছে, সেখানে আপনারা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমরা একটু শুরু করে যে আসলে আমরা কেন রিসার্চ করব। আসলে কিভাবে রিসার্চ করার আগে আমাদের আসলে আমার মনে হয় যে ফান্ডামেন্টালি বুঝা উচিত আমরা কেন রিসার্চ করব। তো কেউ কেউ বলতে পারে যে রিসার্চ খুব কুল জিনিস, এজন্য আমি রিসার্চ করতে চাই। কারো হয়তো থিসিসে পাস করতে হবে, যে ফাইনাল ইয়ারে আমার থিসিস বা ফাইনাল প্রজেক্ট না করলে তো আমার পাস করা হবে না। আর কেউ হুদে রিসার্চ করতে চায়। তো আমার মনে হয় যে এই কারণগুলো থাকতে পারে কারো কারো, বাট আমাদের আরেকটু প্রোফাউন্ড, আরেকটু হচ্ছে যে মোর স্ট্রং রিজন থাকা উচিত রিসার্চের জন্য। কারণ রিসার্চ ইজ আ টায়ারিং জব। এটার জন্য যদি ভালো মোটিভেশন না থাকে তাহলে রিসার্চে ভালো করা একটু মুশকিল। তো এরকম মোটিভেশন আসতে পারে আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, আমাদের চারপাশ থেকে। যেমন আমি আমার এক হচ্ছে যে জুনিয়রের কথা এখানে একটু বলতে চাই, যে এয়ার পলিউশন নিয়ে হচ্ছে যে রিসার্চ করে, এবং তার গল্পটা হচ্ছে যে তার বাবার ফুসফুস ক্যান্সার ছিল, এবং সে দেখেছে যে ছোটবেলা থেকে তার বাবা সেটা নিয়ে সাফার করতে। তো ওখান থেকে তার মনে হলো যে আমার এয়ার পলিউশন নিয়ে কাজ করা উচিত। এবং আমি যখন আমার পিএইচডি প্রপোজালটা রেডি করি, তখন আমার মনে আছে যে তখন বাংলাদেশের ফেনীতে খুব ভয়াবহ একটা বন্যা হয়েছিল। তো ওই সময় ত্রাণ বিতরণের ব্যাপারটায় খুব হচ্ছে যে ঘোলাটে হয়ে গেছিল। অনেক জায়গায় অনেক ত্রাণ চলে গেছিল, এবং রিমোট অনেক জায়গায় ত্রাণ পৌঁছায় নাই। সো আমার পিএইচডি গবেষণার একটা পার্টে আমি সেটা রেখেছি যে কিভাবে আমরা এফেক্টিভলি প্ল্যানিং করে এরকম ডিজাস্টারের সময় সব জায়গায় সমানভাবে জরুরি সহায়তা পৌঁছাতে পারি। সো এরকম যদি হচ্ছে যে মোটিভেশন না থাকে, তাহলে আমার মনে হয় যে রিসার্চ করা একটু মুশকিল। কেউ স্পেশালি কেউ যদি হচ্ছে রিসার্চে ক্যারিয়ার করতে চায়, কেউ একটা থিসিস করতে চাইলে দ্যাটস ফাইন, বাট কেউ যদি রিসার্চে ক্যারিয়ার করতে চায় দে শুড হ্যাভ সাম পার্সোনাল মোটিভেশন। এবং অবশ্যই একজনের হচ্ছে যে প্যাশন থাকা উচিত প্রবলেম সলভিং এর জন্য, কেউ যদি রিসার্চে ক্যারিয়ার করতে চায়। তো আমার মনে হয় এই জিনিসটা একটু আলাপ করা ছিল শুরুতে, যে কিভাবে আমরা টপিক সিলেক্ট করব। তার চেয়ে তার আগের ব্যাপার হচ্ছে যে কেন আমরা রিসার্চ করব, সেই ব্যাপারে আমাদের একটা ক্ল্যারিটি থাকা উচিত। আর একটা ব্যাপার হচ্ছে যে এরকম গল্প যদি আমাদের থাকে, পার্সোনাল কোনো স্টোরি থাকে, দেন এটা আমাদের জন্য সেল করাও সহজ। মানে আমরা যদি বাইরে মাস্টার্স করতে চাই, পিএইচডি করতে চাই, দেন এই গল্পগুলো আমাদেরকে খুব কাজে দিবে, আমাদের যদি এরকম পার্সোনাল কোনো মোটিভেশন থাকে। তো আমরা শুরু করি টপিক সিলেকশন দিয়ে। সো টপিক সিলেকশনে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের একটা সাবজেক্ট চুজ করতে হবে। যে আমাদের ব্যাচেলরে তো অনেকগুলো সাবজেক্ট থাকে, সেখান থেকে এমন একটা সাবজেক্ট চুজ করতে হবে যেটা হচ্ছে যে আমরা পছন্দ করি, অথবা অ্যাটলিস্ট কম হেট করি। আর সেই সাথে হচ্ছে যে আমাদের এই অনেক সময় কি আমরা একজন হচ্ছে যে ফিজিক্স খুব পছন্দ করে, ফিজিক্স ভালোবাসে, কিন্তু সে হচ্ছে যে ফিজিক্সে ভালো মার্ক তুলতে পারে না। তো ওইটাও একটা ব্যাপার, যে যেখানে হচ্ছে যে আমি কনসেপ্ট গুলো বুঝি, আমি মার্কও তুলতে পারি, এবং আমি পছন্দ করি, এরকম কিছু একটা আমাদের চুজ করা উচিত। এবং আমি এটাকে বলি হচ্ছে যে ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে একটা সুপার সেট সিলেক্ট করা, যে যেখানে হচ্ছে যে আমার পছন্দের জিনিসগুলো আমি প্রথমে আইডেন্টিফাই করব যে কোন কোন সাবজেক্ট আমি পছন্দ করি। তো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে আমার অধিকাংশ কথা হবে, অন্যরা তার মতো রিলেট করে নিতে পারেন। তো দেখা গেল যে আমি, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেও, যে আমার অপটিমাইজেশন পছন্দ ছিল। আমি যখন হচ্ছে যে অপটিমাইজেশন পড়েছি আমার ব্যাচেলরে, তো আমার মনে হয়েছে যে দিস ইজ সামথিং আই লাইক। সো এরকম আপনার কোনটা পছন্দ সেটা আপনার খুঁজে বের করতে হবে। এটা হতে পারে অপটিমাইজেশন, অ্যাপ্লাইড ম্যাথ। আর কেউ বলতে পারে যে না ভাই, আমার বায়োমেটটা খুব ভালো লাগে, অথবা আমার ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্সটা খুব ভালো লাগে, অথবা হতে পারে আমার এআইএমএল খুব ভালো লাগে। তো এরকম যে সাবজেক্টই হোক, এটা একটা হতে পারে, একাধিক সাবজেক্ট হতে পারে, যেগুলো আপনি পছন্দ করেন সেগুলোর আগে একটা লিস্ট করে নিতে হবে যে দিস ইজ দ্য সাবজেক্টস দ্যাট আই লাইক। আর এই সাবজেক্টগুলো এমন হতে হবে যেটার
ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলোর ব্যাপারে আপনার ক্ল্যারিটি আছে। যে একটা জিনিস আমি আগে যেটা বললাম যে আমি ফিজিক্স খুব পছন্দ করি কিন্তু ফিজিক্স আমি পারি না, দেন এটা একটু প্রবলেমেটিক। আমি এমন কিছু চুজ করতে হবে যেটা আমি পছন্দ করি এবং যেটা আমি পারি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আমি ধরা গেল যে আমি হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটিং আমার খুব পছন্দ হলো, কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং ইজ সামথিং যে আমার ফ্যাকাল্টিতে কেউ এটা নিয়ে কাজ করে না, বা আমার নেটওয়ার্কের মধ্যে যে রিসোর্স আছে সেখানে কেউ এ নিয়ে কাজ করে না, দেন আমি গাইডেন্সটা পাবো না। তো আমার এই সাবজেক্ট চুজ করার সময় এটাও খেয়াল রাখতে হবে যে আমার ডিপার্টমেন্টে কোনো ফ্যাকাল্টি আছে কিনা যে সিমিলার ডোমেনে কাজ করে, অথবা আমি কাউকে জানি আমার নেটওয়ার্কে, আমার কোনো বড় ভাই কোনো অ্যালাম নাই যে হচ্ছে যে সেম ডোমেনে বা সিমিলার ডোমেনে কাজ করে। তো এই সমস্ত জিনিসগুলো বিবেচনায় রাখতে হবে যখন আমরা এই আমাদের সুপার সেট অফ সাবজেক্টস আমরা চুজ করব। তো যখন আমাদের সাবজেক্টটা চুজ হয়ে গেল, দেন আমাদের জিনিসটাকে আরেকটু ন্যারো ডাউন করতে হবে। যে আমরা তো সুপার সেট সিলেক্ট করলাম, এখান থেকে আরেকটা সাবসেট আমাদের বের করতে হবে, যেখানে হচ্ছে যে আমরা আমাদের ফান্ডামেন্টাল থিওরি বা ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো আমরা হচ্ছে ন্যারো ডাউন করবো। যেমন অপটিমাইজেশনের ক্ষেত্রে কারো হতে পারে যে আমার শিডিউলিং প্রবলেমটা আমার পড়ার সময় আমার খুব ভালো লাগছে, তো শিডিউলিং প্রবলেম হতে পারে। কারো হচ্ছে যে এসআইআর মডেল, যে বায়োম্যাথ পড়ার সময় আমার এসআইআর মডেলটা খুব ভালো লাগছে। তো তার মানে আরো একটু স্পেসিফিক হওয়া, নট জাস্ট আ ব্রড টপিক, বাট আরো একটু এটাকে ন্যারো ডাউন করা যে আমরা কোন টপিকে কাজ করতে চাই। দেন কারো হয়তো ফাইন্যান্সিয়াল ম্যাথের পোর্টফোলিও ম্যানেজমেন্ট টপিকটা ভালো লাগছে, এআইএমএল এ কারো ইমেজ প্রসেসিং ভালো লাগছে। সো এভাবে হচ্ছে যে ন্যারো ডাউন করা। এবং আমরা যখন ন্যারো ডাউন করব, যে কনসেপ্ট বা যে ফান্ডামেন্টাল থিওরিটা আমরা সিলেক্ট করব, আমাদের খেয়াল রাখা উচিত যে এটার বেসিক্সটা আমি মোটামুটি জানি, অথবা আমার আগ্রহ আছে যে আমি এটা জেনে নেব অন্তত। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত যে আমরা যে কনসেপ্ট বা যে থিওরিটা করব সেটা যাতে অন্তত ইন্ডাস্ট্রি রিলেভেন্স থাকে, অথবা একটা ভালো রিসার্চ প্রসপেক্ট থাকে, যাতে আমি হচ্ছে যে পরবর্তীতে এই রিসার্চটা আমার ক্যারিয়ারে কাজে লাগাইতে পারি। দেখা গেল যে আমার পছন্দের টপিক হইলো ভূমধ্য সাগরের লাল শৈবালের প্রজননের উপর জলবায়ুর প্রভাব। তো খুবই সুন্দর টপিক, বাট এটার আসলে ইন্ডাস্ট্রি রিলেভেন্স কি? খুবই সামান্য। তো আমাদের এরকম কিছু একটা সিলেক্ট করা উচিত যেটার ইন্ডাস্ট্রি রিলেভেন্স আছে, কারণ ক্যারিয়ারে এটা আমাদেরকে সেল করতে হবে পরবর্তীতে, অথবা এটার ভালো একটা রিসার্চ প্রসপেক্ট আছে। আর আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশে আমাদের এই প্রবণতা আছে, কেউ যদি বাদাম বেচে সফল হয় তার পাশে আরো 10 জন বাদাম বেচা শুরু করে। তো আমরা খুবই হুজুগে খুবই ট্রেন্ড ফলো করি, সবাই এখন এআইএমএল করতেছে, এখন সবাই মানে ইভেন হচ্ছে যে সোশ্যাল সায়েন্সের মানুষের জন্য তাদের টপিকের মধ্যে এআইএমএল দিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় যে আমাদের টপিক সিলেকশনের সময় এই ব্লাইন্ডলি ট্রেন্ড ফলো না করে আরো একটু অবজেক্টিভ হওয়া, একটু নিজের মধ্যে পর্যালোচনা করা, আসলে আমি কি পছন্দ করি এবং কি আমি ভালোভাবে করতে পারবো, সেটা ইন্ডাস্ট্রি রিলেভেন্স আছে কিনা, সেই জাতীয় কনসেপ্ট চুজ করা। এখন যখন আমার কনসেপ্টটা চুজ হয়ে গেল, ধরা গেল যে আমি অপটিমাইজেশনের মধ্যে আমি শিডিউলিং প্রবলেমটা আমি চুজ করলাম, দেন আমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে যে আমি গুগল স্কলারে যাব, গিয়ে আমার যে মেন কনসেপ্টের যে কিওয়ার্ড সেটা লিখে সার্চ দেব, এবং সার্চ দেওয়ার পরে আমি দেখবো যে রিসেন্ট ইয়ার গুলাতে 5 বছরের পুরনো না, যে 5 বছরের মধ্যে আমাদের আমার এই কনসেপ্টের মধ্যে কি কি কাজ হয়েছে সেটা আমি একটু দেখব। এবং খুব ভালো হয় আমরা যদি এই রিসেন্ট কোনো একটা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ খুঁজে পাই। সিস্টেমেটিক লিটারেচার রিভিউ গুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে রিসেন্ট সবগুলো কাজকে একটু সামারাইজ সিনথেসাইজ করা থাকে। তো একটা পেপার পড়লে আমার হচ্ছে যে 150-100টা পেপারের আমি জিস্ট পেয়ে যাব। তো সে জিনিসটা করা, এবং এই জিনিসটা করার মাধ্যমে আমি কি করলাম, আমি হচ্ছে যে আমার পছন্দ করা ফিল্ডে আসলে রিসেন্ট কি কাজ হয়েছে সেই জিনিস সম্পর্কে আমি জেনে গেলাম। তো আমরা এটা কিভাবে করতে পারি আমি একটু উদাহরণ সহ দেখা দিচ্ছি। যে ধরো আমরা শিডিউলিং প্রবলেম সিলেক্ট করলাম, দেন সেটা হচ্ছে যে আমরা গুগল স্কলারে এসে সেটা সার্চ দিব, এন্ড আমি হচ্ছে যে 5 বছরের মধ্যে যে কাজগুলো হয়েছে সেটা আমরা দেখতে চাই। তো আমাদের রেঞ্জের মধ্যে হচ্ছে যে লাস্ট
5 ইয়ার্স আমরা সিলেক্ট করে দিলাম। দেন সবচেয়ে ভালো হয় আমরা যদি একটা সিস্টেম্যাটিক লিটারেচার রিভিউ খুঁজে পাই, যেখানে হচ্ছে যে রিসেন্ট কাজ সবগুলোর একটা জিস্ট থাকবে। আর সেটা যদি না পাই, আমরা হচ্ছে যে 4-5-6টা হচ্ছে যে আর্টিকেল নামায় আমরা হচ্ছে যে একটু স্কিম থ্রু করে নেব, একটু দেখে নেব যে আসলে এই ফিল্ডে কি ধরনের কাজ হচ্ছে। তো এবং আমরা খুব লাকি যে আমাদের যে প্রথম গুগল স্কলার যে প্রথম সার্চ রেজাল্ট, সেটাই আসলে একটা সিস্টেম্যাটিক লিটারেচার রিভিউ। তো আমরা তারপরে এই সিস্টেম্যাটিক লিটারেচার রিভিউটা ডাউনলোড করে নিব এবং মোটামুটি সবগুলো সিস্টেম্যাটিক লিটারেচার রিভিউ শেষেই কনক্লুশনে কিছু হচ্ছে যে রিসার্চ গ্যাপ দেয়া থাকে, যে আসলে এই ফিল্ডে এই রিসার্চ আছে এবং এই জায়গাগুলোতে আসলে কন্ট্রিবিউশনের সুযোগ আছে। তো সেরকম একটা জায়গায় আমরা হচ্ছে যে খুঁজে নেব যে যেখানে কাজ করার স্কোপ আছে। তো আমরা এখানে দেখতেছি যে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে আমরা যদি শিডিউলিং প্রবলেমের কথা চিন্তা করি, এখানে এনভায়রনমেন্টাল এবং এনার্জি অ্যাসপেক্টটা এখনো ভালো মতো এক্সপ্লোর করা হয়নি। তো তার মানে আমরা যদি শিডিউলিং প্রবলেম নিয়ে কাজ করি, তাহলে এনভায়রনমেন্টাল এবং এনার্জি অ্যাসপেক্ট থেকে আমাদের কন্ট্রিবিউশনের সুযোগ আছে। তো আমরা একটা ক্ল্যারিটি পেয়ে গেলাম যে আমার পছন্দ করার কনসেপ্টে আমি কোন জায়গায় কন্ট্রিবিউট করতে পারি। তো আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে মিনহাজ যখন আমাকে অ্যাপ্রোচ করছিল, তখন বলছে যে আর্টিকেল ডাউনলোড করা এই বিষয়গুলো সম্পর্কে যাতে আমি একটু হচ্ছে যে টাচ করে যাই। তো সেজন্য এই জিনিসটাও আমি একটু এখানে অ্যাড করে দিছি। অনেকগুলা জার্নাল, অনেকগুলা আর্টিকেলই আমরা হচ্ছে যে ওপেন অ্যাক্সেস পেয়ে যাব। আর আমাদের সময় হচ্ছে যে ভার্সিটির আইটি ডিপার্টমেন্ট অত স্ট্রং ছিল না, বিশেষত ইনস্টিটিউট কনটেক্সটে আমি বলতেছি। তো সেখানে আমাদের স্টুডেন্ট ইমেল ছিল না, এবং হচ্ছে যে ভার্সিটির ওয়াইফাইও ছিল না। কিন্তু আমি পরবর্তীতে যে দুটো প্রতিষ্ঠানে পড়ছি, যে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এবং আমার বর্তমান প্রতিষ্ঠান, এখানকার নেটওয়ার্কটা হচ্ছে এডোরুমের সাথে কানেক্টেড এবং সেখানে অনেকগুলা হচ্ছে যে ক্লোজড অ্যাক্সেস জার্নালও অ্যাভেলেবেল। তো আমার মনে হয় যে এনএসইউতে এখন সেম ফ্যাসিলিটি আছে। ভার্সিটির নেটওয়ার্কে যদি কানেক্ট হওয়া যায়, আমার মনে হয় যে অনেকগুলা ওপেন অ্যাক্সেস জার্নালে অ্যাক্সেস থাকা উচিত, অ্যাটলিস্ট হচ্ছে যে লাইব্রেরির নেটওয়ার্কে। আই এম নট শিওর যে এই ফ্যাসিলিটি আমাদের ভার্সিটিতে আছে কিনা, বাট যদি থাকে এটা হচ্ছে যে আরেকটা মাধ্যম যেখান থেকে হচ্ছে যে আমরা আর্টিকেলগুলো অ্যাক্সেস করতে পারবো। আর আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় একটা জার্নালের মধ্যে আর্টিকেলটা ওপেন অ্যাক্সেস থাকে না, বাট সেম আর্টিকেলটা হয়তো অথরের ভার্সিটির কোনো রিপোজিটরিতে হচ্ছে যে ফ্রি অ্যাভেলেবল দেয়া থাকে। তো সেটার জন্য আমরা কি করব, ওই আর্টিকেলের টাইটেলের শেষে পিডিএফ যোগ করে আমরা গুগল করলে অনেক সময় আমরা সেই আর্টিকেলটা পেয়ে যাব। এবং আরেকটা একটু লেস এথিক্যাল বাট খুবই কার্যকরী একটা মাধ্যম হচ্ছে যে সাইহাব, আপনারা অনেকে হয়তো জানেন। তো এটার ব্যাপারে হচ্ছে যে একটু কনসার্ন আছে যে এটা আসলে এথিক্যাল কিনা, বাট সাইহাবে আমরা সাইহাব থেকে আমরা এই সমস্ত জার্নাল যেগুলো ওপেন অ্যাক্সেস না, সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। বাট সাইহাবের লিমিটেশন হচ্ছে যে 2021 সালের পরবর্তী জার্নালগুলো এখনো তাদের সাইটে অ্যাভেলেবল না। তো সাইহাব আমরা কিভাবে ইউজ করতে পারি, যে প্রত্যেকটা আর্টিকেলে একটা ডিওআই নাম্বার দেওয়া আছে, সেটা কপি করে যদি আমরা সাইহাবে দিই, তাহলে সাইহাব থেকে আমরা সেই আর্টিকেলটা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এখন আমাদের সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেল, আমরা একটা কোর কনসেপ্ট বা কোর থিওরি আমরা সিলেক্ট করে ফেললাম। যে প্রথমে লেটসে যে আমার অপটিমাইজেশন ভালো লাগে, দেন আমি হচ্ছে যে সিলেক্ট করলাম যে অপটিমাইজেশনের মধ্যে শিডিউলিং প্রবলেম কনসেপ্টটা আমার ভালো লাগে। এরপরে আমাদেরকে আরেকটু স্পেসিফিক হতে হবে যে আসলে এই শিডিউলিং প্রবলেমটা আমি কোন স্পেসিফিক কেসের জন্য অথবা কোন প্রবলেম স্পেসিফিক প্রবলেমের জন্য আমি আসলে এক্সপ্লোর করব। তো আমাদের এনএসটিউতে আমাদের নোয়াখালীতে হচ্ছে যে গ্লোবের হচ্ছে একটা বেভারেজ ইন্ডাস্ট্রি আছে। তো ধরা যাক যে আমরা ওই ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে আমরা এই শিডিউলিং প্রবলেমটা এক্সপ্লোর করতে চাই। তো এই জন্য আমরা হচ্ছে যে শিডিউলিং প্রবলেম ফর বেভারেজ ইন্ডাস্ট্রি এটা সিলেক্ট করলাম যে এটা আমাদের একটা কেস হতে পারে। তো যে কেসটা আমরা সিলেক্ট করলাম, এখন আমরা আরো ন্যারো ডাউন করলাম। প্রথমে আমরা একটা সুপার সেট ছিল, সেখান থেকে আমরা একটা সাবসেট অফ কনসেপ্ট আমরা নিলাম। তারপরে হচ্ছে যে আমরা আমাদের মূল
টপিকটা আমরা সিলেক্ট করলাম। এখন মূল টপিকটা সিলেক্ট করার সময় আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ডাটা অ্যাভেলেবেল আছে কিনা। যেমন আমি বললাম যে আমি বেভারেজ ইন্ডাস্ট্রি কেন সিলেক্ট করলাম, কারণ নোয়াখালীতে একটা বেভারেজ ইন্ডাস্ট্রি আছে, তাদের কাছ থেকে আমরা ডাটা নিতে পারি। তো আমাদের টপিক সিলেক্ট করার সময় এটা চিন্তা করতে হবে যে আমাদের ডাটা অ্যাভেলেবেল আছে কিনা। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে রিসোর্স অ্যাভেলেবেল আছে কিনা। ধরা যাক যে আমার পছন্দের টপিক হচ্ছে ন্যানো টেকনোলজি, তো আমি ন্যানো টেকনোলজির মধ্যে একটা খুব সুন্দর টপিক সিলেক্ট করলাম, কিন্তু আসলে ন্যানো টেকনোলজিতে তো মানে আমাদের বাংলাদেশেই খুব কাজ কম হয়, আমাদের ভার্সিটিতে তো হয় না, তো আমাদের কোনো ল্যাব নাই, কোনো ফ্যাসিলিটি নাই, তো আমি ন্যানো টেকনোলজিতে আসলে টপিক সুন্দর হলেও আসলে এটা কাজ করাটা রিয়েলিস্টিক না। তো ওইটা আমাদের চিন্তা করতে হবে যে আমরা আসলে যে প্রবলেমটা সিলেক্ট করলাম সেটার রিসোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিনা। এবং আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে টাইমলাইন। যে ধরা যাক আমার টপিক আমি সিলেক্ট করলাম এমন যে লাস্ট 5 বছরে যারা হচ্ছে যে সরকারি পোলিও টিকা নিছে তাদের হচ্ছে যে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে সেটা নিয়ে আমরা ইয়ে করব। খুবই ইম্প্যাক্টফুল, খুবই সুন্দর একটা টপিক। কিন্তু আমি যদি চিন্তা করি যে বাংলাদেশ বাদ দিয়ে আমি হচ্ছে শুধু নোয়াখালী জেলা চিন্তা করি, তাহলে এই ডাটা কালেক্ট করতেই হচ্ছে যে আমার কয়েক বছর লেগে যাবে। তো সেটা হয়তো 5-6 মাস টাইম লাইনে আমরা কাজটা শেষ করতে পারবো না। তো আমাদের চিন্তা করতে হবে যে আমাদের প্রবলেমটা এমন হওয়া উচিত যেটা হচ্ছে যে আমাদের নিজস্ব টাইম লাইনের মধ্যে আমরা শেষ করতে পারি, এরকম খুব বড় স্কোপের কিছু যাতে আমরা সিলেক্ট না করি। এখন আমাদের হচ্ছে যে আমরা প্রথমে সাবজেক্ট চুজ করলাম, ওই সাবজেক্টে ন্যারো ডাউন করে ওখান থেকে আমরা কিছু হচ্ছে যে কি থিওরি বা কনসেপ্ট চুজ করলাম, সেখান থেকে আমরা একটা স্পেসিফিক প্রবলেম চুজ করলাম। সো আমাদের টপিক সিলেকশন মোটামুটি হয়ে গেল। এরপরে আমাদের কাজ শুরু করতে হবে, এবং কাজ শুরু হবে আমাদের লিটারেচার রিভিউ থেকে। লিটারেচার রিভিউ, দেন ডাটা কালেকশন, দেন সো অন। সো আমরা যদি রিসার্চের ওয়ার্কফ্লো দেখি, তো আমরা যখনই হচ্ছে যে একটা টপিক সিলেক্ট করে ফেলবো, আমাদের স্পেসিফিক কেসটা পেয়ে যাব, দেন আমরা শুরু করব আমাদের লিটারেচার রিভিউর মাধ্যমে। তো লিটারেচার রিভিউর জন্য শুরুতেই যেটা করতে হবে যে আমাদের লিটারেচার গুলো খুঁজে বের করতে হবে। লিটারেচার মানে হচ্ছে রিসেন্ট যে সমস্ত সায়েন্টিফিক আর্টিকেল আছে সেগুলো খুঁজে বের করতে হবে, এবং সেটার জন্য প্রথম কাজ হচ্ছে যে আমাদের একটা সার্চ স্ট্র্যাটেজি খুঁজে বের করা। এবং বুলিয়ান অপারেটর হয়তো আমার ব্যাচেলরের সময় আমি জানতাম না যে এই জিনিসটা ইউজ করা যায়। সো সেটা হচ্ছে যে অ্যান্ড এবং অর অপারেটর ইউজ করে আমরা আমাদের সার্চ গুলাকে খুব ন্যারো ডাউন করতে পারি। তো একটা কমন টেমপ্লেট হতে পারে যে আমাদের প্রবলেম যেটা থাকলো এবং আমাদের যে স্পেসিফিক কেস, সেই দুটাকে আমরা অ্যান্ড দিয়ে জুড়ে আমরা হচ্ছে যে একটা সার্চ স্ট্রিং রেডি করলাম। যেমন আমার উদাহরণ হিসেবে আমি নিলাম যে জব শিডিউলিং, এবং সেটা আমি কোন প্রেক্ষাপটে এক্সপ্লোর করতে চাই, বেভারেজ ইন্ডাস্ট্রিতে। দেন বেভারেজ ইন্ডাস্ট্রিকে অনেকে আবার ড্রিঙ্কস ইন্ডাস্ট্রিও বলে, অনেকে আবার ড্রিঙ্কিং ইন্ডাস্ট্রিও বলে। তো এখন ড্রিঙ্কস দুই ধরনের কিওয়ার্ড যাতে আমাদের থাকে, এই জন্য আমরা একটা স্টার দিতে পারি ড্রিঙ্কের শেষে, তাহলে আমাদের সার্চের মধ্যে দুইটাই ইনক্লুডেড থাকবে। সো আমাদের প্রথম অংশ জব শিডিউলিং, এটা হচ্ছে যে আমাদের স্পেসিফিক প্রবলেম যেটা আমি এক্সপ্লোর করতে চাই, অ্যান্ড দিয়ে সেটা আমরা জুড়ে দিলাম বেভারেজ ইন্ডাস্ট্রি এবং ড্রিঙ্কিং ইন্ডাস্ট্রি। এটা যে কোনো একটা হতে পারে, এই জন্য এই দুইটাকে আমরা অর দিয়ে জুড়ে দিলাম। দেন আমরা এটাকে আরো স্পেসিফিক করতে পারি। ধরা যাক যে আমি হচ্ছে যে শুধু মাল্টি অবজেক্টিভ যে সমস্ত কাজ হয়েছে সেগুলো নিয়ে আমি একটু জানতে চাই, দেন আমি আরেকটু স্পেসিফিক করে আমার সার্চ স্ট্রিংটা রেডি করতে পারি। যখন আমার সার্চ স্ট্রিংটা রেডি হয়ে গেল, দেন সেটা দিয়ে আমি গুগল স্কলার, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, IEEE এগুলো যে কোনো একটাতে গিয়ে সার্চ দিলেই আমি হচ্ছে যে এই রিলেটেড রিসেন্ট কি কাজ হয়েছে সেগুলো আমরা পেয়ে যাব। তো আমি হচ্ছে গুগল স্কলার থেকে একটু উদাহরণটা দিচ্ছি যে আমরা কিভাবে করব। তো আমাদের যে সার্চ স্ট্রিংটা আমরা রেডি করলাম, সেটা নিয়ে হচ্ছে যে আমি গুগল স্কলারে সার্চ দিয়ে দিলাম, এবং রিলেভেন্ট অনেকগুলা কাজ চলে আসছে। এবং যদি দেখো যে বাম পাশে হচ্ছে যে আমি রেঞ্জ সিলেক্ট করে দিয়েছি যে রিসেন্ট 5 ইয়ার্স এর, কারণ পুরানো কাজগুলো আসলে ওরকম রিলেভেন্ট থাকে না অনেক সময়। সো আমি রিসেন্ট কাজগুলাই হচ্ছে যে দেখতে চাই আমার লিটারেচার রিভিউর জন্য। দেন এখান থেকে হচ্ছে যে যে পিডিএফ গুলো আছে সেগুলোর হচ্ছে যে
স্কিম থ্রু করে আমি হচ্ছে যে 8-10টা আমি আমার লিটারেচার রিভিউর জন্য আমি সিলেক্ট করব। আরেকটা উপায় হতে পারে, এবং এটা খুবই রিসেন্ট, হচ্ছে যে গুগল স্কলার রিসেন্টলি তাদের এআই পাওয়ার্ড গুগল স্কলার ল্যাব ইন্ট্রোডিউস করছে, যেখানে হচ্ছে যে আমরা শুধু কিওয়ার্ড না, আমরা প্রম্পট দিয়ে সার্চ করতে পারি, আরো একটু মোর ফোকাসড, মোর কাস্টমাইজ সার্চ আমরা করতে পারি। তো আমাদের কেসের জন্য আমরা হচ্ছে যে, ধরো আমরা একটা প্রম্পট দিলাম যে find papers from last 2 years about job scheduling problem in beverage industry। তো এইরকম একটা প্রম্পট যদি আমরা দিই, এই গুগল স্কলার ল্যাব খুবই স্পেসিফিক্যালি লাস্ট 2 বছরে জব শিডিউলিং প্রবলেম নিয়ে বেভারেজ ইন্ডাস্ট্রিতে কি কাজ হয়েছে সেই কাজগুলো আমাকে শর্ট আউট করে দেবে। তো দেখা যাচ্ছে যে আমি সেম প্রম্পট দেওয়ার পরে আমাকে 10টা আর্টিকেল শর্ট আউট করে দিছে। তো আমরা গুগল স্কলার ল্যাবও ইউজ করতে পারি, যেখানে হচ্ছে যে আমাদের সার্চ স্ট্রিং এর দরকার নাই, সেখানে আমরা প্রম্পট দিয়েই হচ্ছে যে আমরা আমাদের প্রবলেমের জন্য রিসেন্ট কি কাজ হয়েছে সেই সেই আর্টিকেলগুলো আমরা শর্ট আউট করতে পারি। তো যখন আর্টিকেলগুলো আমরা নিয়ে ফেললাম, দেন আর্টিকেলগুলো আমাদের পড়তে হবে। তো আর্টিকেলগুলো পড়ার জন্য আমরা প্রথমে কি করব, অ্যাবস্ট্রাক্টটা পড়বো। একটা অ্যাবস্ট্রাক্ট ইজ সামারি অফ আ হোল রিসার্চ ওয়ার্ক, যেখানে শুরুতেই হচ্ছে যে প্রবলেম স্টেটমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড এন্ড মোটিভেশন সেটা থাকে, তারপরে হচ্ছে যে কি মেথড ইউজ করা হয়েছে তার একটা খুবই ব্রিফ সামারি থাকে, রেজাল্ট কি পাওয়া গেছে এই রিসার্চ থেকে সেটার একটা ব্রিফ সামারি থেকে, দেন কি কি চ্যালেঞ্জেস ফেস হয়েছে এবং কি কি ফাইনাল রিসার্চ স্কোপ আছে, টোটাল জিনিসটার একটা জিস্ট খুবই ব্রিফ সামারি থাকে। তো আমরা প্রথমে অ্যাবস্ট্রাক্টটা পড়বো। অ্যাবস্ট্রাক্টটা পড়ে যদি আমার মনে হয় যে হ্যাঁ দিস ইজ সামথিং যেটা আমি নিয়ে কাজ করি, অনেক সময় হয় কি যে একটা আর্টিকেলের ইয়েতে টাইটেলে যে জিনিসটা থাকে আসলে তার মূল কন্টেন্টটা একটু ডিফারেন্ট থাকে, তো ওইটা অ্যাবস্ট্রাক্ট করলে বোঝা যায় যে এটা আসলে আমার স্কোপের সাথে ফিট করতেছে কিনা। তো প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্টটা পড়বো, পড়ে যদি আমার মনে হয় যে না দিস ইজ সামথিং রিলেভেন্ট টু মাই ওয়ার্ক, দেন আমরা পরের ধাপে যাব। তারপরে আমরা ইন্ট্রোডাকশনটা পড়বো। ইন্ট্রোডাকশনে হয় কি যে সেখানে তার প্রবলেম স্টেটমেন্টের একটা খুব সুন্দর বর্ণনা থাকে, এবং কনক্লুশনটা পড়বো, সেখানে হচ্ছে যে টোটাল ফাইন্ডিংস এবং হচ্ছে যে রিসার্চ গ্যাপের হচ্ছে যে আলোচনাটা থাকে। তো ওই দুইটা পড়ার পরে যদি আমাদের মনে হয় যে হ্যাঁ, তখন আমরা আরেকটু ক্ল্যারিটি পাবো যে এটা আরো রেলেভেন্ট কিনা। এটা পড়ার পরে যদি আমাদের মনে হয় যে না দিস ইজ নট সামথিং আই এম লুকিং ফর, আমরা এটা বাদ দিয়ে দেবো। বাট তারপরে যদি মনে হয় যে না এটা আমাদের রিলেভেন্ট, দেন আমরা পরের ধাপে যাব। তারপরে আমরা একটু হচ্ছে যে মেথড এবং কি ফাইন্ডিং গুলো একটু দেখে নেব। তো টোটাল জিনিসটা স্কিম থ্রু করার পর এটা এরকম না যে আমাদের লাইন বাই লাইন পড়তে হবে, আমাদের একটু স্কিম করে যেতে হবে। তো তারপরে যদি মনে হয় যে না দিস ইজ সামথিং যে আমার কাজের সাথে হাইলি রিলেভেন্ট, দেন আমরা হচ্ছে যে ডিপ ডাইভ করব, তখন আমি পুরো ব্যাপারটা একটু ভালো মতো পড়বো একদম এ টু জেড। বাট অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে অ্যাবস্ট্রাক্টটা এবং হচ্ছে যে ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন পড়ি, আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাই। আচ্ছা, তা এটা হচ্ছে কিভাবে আমরা একটা পেপার পড়বো। আর হচ্ছে যে কেন আমরা লিটারেচার রিভিউ করব, লিটারেচার রিভিউ করব কারণ এক্সিস্টিং হচ্ছে যে ইয়েতে এক্সিস্টিং কি কি কাজ আছে আমার ফিল্ডে, বা আমি যে স্পেসিফিক প্রবলেম নিয়ে কাজ করতে চাই সেটার একটা সামারি আমরা এখান থেকে করতে পারবো। দেন আমরা ওখান থেকে কি কি রিসার্চ গ্যাপ আছে সেটা আইডেন্টিফাই করতে পারবো, এবং হচ্ছে যে আমরা হচ্ছে আমার নিজের কাজের জন্য আমাদের থিওরি গুলাকে হচ্ছে যে আমরা ডিফাইন করতে পারবো ওখান থেকে, এবং টোটাল একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারবো যে আসলে আমার রিসার্চটা আমি কিভাবে করতে পারি। আচ্ছা, তো লিটারেচার রিভিউ আমাদের হয়ে গেল। দেন পরবর্তী ধাপ হচ্ছে আমাদের ডাটা কালেকশন। এবার আমাদের ডাটা কালেক্ট করতে হবে। তো ডাটা আমাদের দুই ধরনের হতে পারে, প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটা। প্রাইমারি ডাটা আমাদের আসতে পারে ডিভাইস থেকে, কোনো সেন্সর থেকে, ইআরপি বা এমআইএস সিস্টেম থেকে, এক্সপেরিমেন্ট বা ট্রায়াল থেকে হতে পারে, অবজারভেশন হতে পারে। আমরা সবাই ম্যান্ডেলের কথা জানি, তার ডাটা ছিল অবজারভেশনাল ডাটা। সার্ভে হতে পারে, ইন্টারভিউ হতে পারে। আর সেকেন্ডারি ডাটা সোর্স কি হতে পারে, এক্সিস্টিং যে আর্টিকেল গুলো আছে তারা যে ডাটা ইউজ করছে সেই ডাটাগুলোকে আমরা রিইউজ করতে পারি, সেটা আমাদের সেকেন্ডারি ডাটা হিসেবে কাউন্ট হবে। গভর্নমেন্ট রিপোর্ট অথবা ইন্ডাস্ট্রি রিপোর্ট যেগুলো আছে সেই ডাটাগুলো আমরা ইউজ করতে পারি, সেগুলো আমাদের সেকেন্ডারি ডাটা। এবং হচ্ছে যে বেঞ্চমার্ক প্রবলেম, আমরা যখন ব্যাচেলরে ছিলাম আমার আসলে পরিচয় ছিল না এই বেঞ্চমার্ক প্রবলেমের সাথে। এটা হচ্ছে যে খুবই একটা ইজি টু গেট
সেকেন্ডারি ডাটা এবং খুবই ইউজফুল নতুন কোনো আইডিয়া টেস্ট করার জন্য। এটা সম্পর্কে আমি একটু পরে বলবো। এরপরে হচ্ছে যে আমাদের অনলাইন অনেক ডাটা রিপোজিটরি আছে, ব্লুমবার্গ আছে, অবশ্যই এটা পেড, এখানে পে করে আমি অনেক কোম্পানির ডাটা অ্যাক্সেস করতে পারি। আমাদের ক্যাগল আছে, আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা আছে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা যদি হচ্ছে যে ইউ ভিত্তিক কোনো কাজ করতে চাই, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক ওপেন ডাটা আছে। তো এরকম অনলাইনে অনেক ডাটা রিপোজিটরি আছে যেখান থেকে হচ্ছে আমরা সেকেন্ডারি ডাটা কালেক্ট করতে পারবো। এখন আমি হচ্ছে যে একটু বেঞ্চমার্ক প্রবলেমটা সম্পর্কে বলতে চাই, যেটা অনেক সময় বাংলাদেশে ওইভাবে আলোচিত হয় না। তো বেঞ্চমার্ক প্রবলেম হচ্ছে যে খুবই টয় প্রবলেম, খুবই ছোট ছোট কিছু প্রবলেম, যেটা হচ্ছে যে সায়েন্টিস্টরা, রিসার্চাররা খুবই ফ্রিকোয়েন্টলি ইউজ করে তাদের নতুন কোনো আইডিয়া ভ্যালিডেট করার জন্য। এবং মোটামুটি অনেকগুলা প্রবলেমের জন্য, স্পেশালি হচ্ছে যে ম্যাথ রিলেটেড যারা, অ্যাপ্লাইড ম্যাথ রিলেটেড যারা কাজ করে, তাদের জন্য বেশ অনেক বেঞ্চমার্ক প্রবলেম অ্যাভেলেবেল আছে। যেমন আমি আমাদের উদাহরণ হিসেবে নিয়েছিলাম শিডিউলিং প্রবলেম। এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে শিডিউলিং প্রবলেমের একটা এরকম বেঞ্চমার্ক ডাটা অনলাইনে অ্যাভেলেবেল আছে। তো এরকম ডাটার জন্য অনলাইনে যদি আমরা একটু সার্চ করি, অনেক ক্ষেত্রেই আমাদের প্রবলেমের জন্য আমরা বেঞ্চমার্ক ডাটা পেয়ে যাব। সেটা আমাদের ডাটা কালেকশনের হ্যাসেল অনেক কমায় দিবে। আমরা তখন হচ্ছে যে আইডিয়া, প্রসেস, মেথড, এগুলাতে হচ্ছে যে আমরা বেশি ফোকাস করতে পারবো, রাদার দেন হচ্ছে যে ডাটা কালেকশনে অনেক সময় আমাদের অনেক হ্যাসেল যায়। সেই হ্যাসেলটা আমরা সেই হ্যাসেল থেকে আমরা হচ্ছে যে সেই হ্যাসেলটা কমায় আমরা হচ্ছে মেথডে মোর ফোকাস করে একটা ভালো কাজ করতে পারবো। এবং এই বেঞ্চমার্ক প্রবলেম দিয়ে হচ্ছে যে একটা থিসিস, একটা রিসার্চ পেপারের কাজও আমরা করে ফেলতে পারবো। তো এই বেঞ্চমার্ক প্রবলেমটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয়, যেটা আমাদের সময় হচ্ছে যে খুব আলোচিত ছিল না। তো এটা হচ্ছে একটা ভালো ডাটা সোর্স হতে পারে। আচ্ছা, তারপরে আমরা ডাটা কালেক্ট করে ফেললাম, তারপরে আমরা এই ডাটা নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব, আমাদের রেজাল্ট জেনারেট করব, সেটা যার যার মতো করে ভিন্ন ভিন্ন হবে। তো এই জিনিসটা আমি আর এখানে ওইভাবে আলাপ করতেছি না। দেন আমাদের পার্ট আসতেছে যে আমরা রাইটিংটা কিভাবে করব। আমরা আমাদের টপিক সিলেক্ট করলাম, লিটারেচার রিভিউ করলাম, ডাটা কালেক্ট করলাম, ডাটা কালেক্ট করে আমি আমার এক্সপেরিমেন্ট করে আমার রেজাল্ট আমি জেনারেট করলাম। দেন আমাদের মূল থিসিস বা মূল রিসার্চ পেপারটা আমাদের লিখতে হবে। তো সেটা আমরা কিভাবে লিখবো? তো একটা থিসিসের জন্য এটা হচ্ছে যে বেসিক স্ট্রাকচার। আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, তারপরে লিটারেচার রিভিউ, তারপরে মেথোডোলজি, তারপরে রেজাল্ট, তারপরে ডিসকাশন, এরপরে কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক। সো এই জিনিসগুলো মোটামুটি আমাদের থাকতে হবে। এবং থিসিসটা একটু মোর এলাবোরেটিভ হবে, একটু হচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি করে ভালো করে এক্সপ্লেন করব। আর আমরা যদি হচ্ছে সায়েন্টিফিক পেপারের স্ট্রাকচার দেখি, সেটা হচ্ছে যে সিমিলার স্ট্রাকচার, যেখানে ইন্ট্রোডাকশন থাকবে, মেথড থাকবে, রেজাল্ট এন্ড ডিসকাশন থাকবে, আর শুরুতে অ্যাবস্ট্রাক্ট এবং শেষে কনক্লুশন থাকবে। বাট পার্থক্য হচ্ছে আমাদের সায়েন্টিফিক পেপারটা মোর কনসাইজ হইতে হবে। এটা হচ্ছে যে 5 থেকে সর্বোচ্চ 30-35 পেজের মধ্যে থাকতে হবে। বাট থিসিস হচ্ছে যে 40-50 পেজ থেকে যত বেশি হওয়া যায়, ওরকম কোনো লিমিট নেই। তার মানে থিসিসটা একটু ইলাবোরেটিভ হবে এবং সায়েন্টিফিক পেপারটা আমাদের মোর কনসাইজ হবে, কিন্তু কন্টেন্ট গুলো মোটামুটি সিমিলার থাকবে। একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা ছোটবেলায় হচ্ছে যে বাংলা অথবা ইংরেজি রচনার আমরা পেজ গুনতাম। সো সেই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের হচ্ছে যে ক্লিয়ার এবং কনসাইজ করে আমাদের লিখতে হবে। শুধু লেখার জন্য লেখা বা পেজ বাড়ানোর জন্য লেখা, সেই জিনিসটা করা যাবে না। আরেকটা হচ্ছে যে একাডেমিক টোন ইউজ করতে হবে। সো একাডেমিক টোন বলতে আমি কি বুঝাচ্ছি? তো দেখা গেছে যে আমরা একটা খুব ভালো রেজাল্ট জেনারেট করতে পারলাম আমাদের কাছে, তো আমরা এটাকে বলতে পারি উই গট ফ্যান্টাস্টিক রেজাল্টস। সো দিস ইজ নট সামথিং হচ্ছে যে যেটা খুবই একাডেমিক। তো আমরা বলতে পারি দ্য রেজাল্টস হ্যাভ শোন সাবস্টেন্সিয়াল ইমপ্রুভমেন্ট। সো একটু একাডেমিক ওয়েতে বলতে হবে। দেন আমরা ওয়ানা, গনা, এই জাতীয় হচ্ছে যে স্ল্যাং ইউজ করা যাবে না।
সো একটু একাডেমিক টোনে আমাদের লেখাটা লিখতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একাডেমিক রাইটিং এ যে কনসিস্টেন্ট স্পেলিং, যেমন অ্যানালাইজ এটা জেড দিয়ে লেখা যায় আমেরিকান ইংলিশে, আর ইউকে ইংলিশে হচ্ছে যে এস দিয়ে লেখা হয়। সো আমরা যদি এস ইউজ করি পুরো লেখাতে অ্যানালাইজ এস ইউজ করে লিখবো, আর যদি জেড ইউজ করি তাহলে পুরো লেখায় জেড ইউজ করে লিখবো। তো আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে আমাদের স্পেলিং এর ব্যাপারে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেক সময় আমরা নেগলেক্ট করি, সেটা হচ্ছে যে নেগেটিভ এক্সপ্রেশন আমাদের ইয়েতে একাডেমিক রাইটিং আসলে থাকা যাবে না। যেমন এটা একটা রিয়েল এক্সাম্পল, আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের এক ছোট ভাই, তার থিসিসের হচ্ছে যে টাইটেলে সে হচ্ছে যে একটা কস্ট এফেক্টিভ সলিউশন বানাইছে তোমার ইয়ের জন্য, কি জানি বলে, ওয়েমার শিটের জন্য। তো সেটা টাইটেল ছিল আ চিপ সলিউশন ফর ওয়েমার সামথিং, বাট চিপ ইজ আ নেগেটিভ ওয়ার্ড। তার চেয়ে বরং আমাদের এটাকে একটু পজিটিভলি বলতে হবে যে চিপের বদলে আমরা বলবো কস্ট এফেক্টিভ সলিউশন। সো এটা একটা উদাহরণ, এরকম যত জায়গায় হচ্ছে যে নেগেটিভ এক্সপ্রেশন থাকবে সেটাকে আমরা যতদূর সম্ভব পজিটিভ ওয়েতে আমাদের প্রেজেন্ট করতে হবে আমাদের একাডেমিক রাইটিং এ। চিপ সলিউশনের জায়গায় আমরা বলবো কস্ট এফেক্টিভ সলিউশন, দিস ইজ মোর পজিটিভ, যদিও মিনিং সিমিলার। এরপরে হচ্ছে যে একটা কনসিস্টেন্ট রেফারেন্সিং স্টাইল আমাদের ইউজ করতে হবে। এখন রেফারেন্সিং স্টাইলটা কেমন কি, এটা হচ্ছে যে আজকের আলোচনার স্কোপের বাইরে, তোমরা হচ্ছে গুগল করে নিলে এগুলো সম্পর্কে জানতে পারবা। বাট সাধারণত হচ্ছে যে মোস্ট কমন ইউজ হচ্ছে যে এপিএ, IEEE এবং শিকাগো স্টাইল, যে কোনো একটা আমরা ইউজ করব এবং পুরো আর্টিকেল বা পুরো থিসিস জুড়ে আমাদের রেফারেন্সিং স্টাইলটা যাতে সেম থাকে। মানে IEEE ইউজ করলে পুরো থিসিসে আমরা IEEE স্টাইলে ইউজ করব, কোথাও IEEE কোথাও এপিএ স্টাইলে আমরা রেফারেন্সিং করব না। আরেকটা হচ্ছে অবশ্যই আমরা আমাদের লেখা মাল্টিপল টাইম রিভাইজ করব যাতে কোনো ভুল না থাকে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সাইটেশনের জন্য আমাদের সাইটেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলো ইউজ করতে হবে। অনেকগুলো সাইটেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, সেখানের মধ্যে ম্যান্ডেলি আছে, জোটেরো আছে, এন্ডনোট আছে। আমি পার্সোনালি ম্যান্ডেলি ইউজ করি এবং কখনো কখনো জোটেরো ইউজ করি। জোটেরো ইজ ওপেন সোর্স। তো এবং এটা সম্পর্কে আমি বিস্তারিত বলবো না, বাট আমি নামগুলো দিয়ে দিলাম যাতে তোমরা এক্সপ্লোর করতে পারো। এবং ইউটিউবে 10-15 মিনিটের একটা টিউটোরিয়াল দেখলেই আসলে এই সাইটেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে তোমরা জানতে পারবা। সো এগুলো আমাদের ইউজ করতে হবে একাডেমিক রাইটিং এ যাতে আমাদের ইয়েগুলা কনসিস্টেন্ট থাকে, রেফারেন্স গুলো কনসিস্টেন্ট থাকে। সরি। আর আরেকটা কমন কোশ্চেন যেটা আমি হচ্ছে যে জুনিয়রদের কাছ থেকে পাই, যে ভাই কয় পেজ লিখবো? যে আমাদের পেজ গুনার অভ্যাস তো সেই ছোটবেলার ইয়ে থেকে, রচনা থেকে। তো আমরা ভাবি যে যত পেজ তত ভালো। তো আমার মনে হয় যে রিসার্চের ক্ষেত্রে আমাদের কোয়ালিটিতে মোর ফোকাস করতে হবে রাদার দেন কোয়ান্টিটি। আমি এমন মানুষ দেখছি যে যারা হচ্ছে যে 35 থেকে 40 পেজের থিসিস জমা দিয়ে পারফেক্ট 4 আউট অফ 4 পাইছে, আবার অনেকে 100 পেজ লিখে হচ্ছে যে এর চেয়ে অনেক কম পাইছে। তো ইটস নট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, ইটস অলওয়েজ অ্যাবাউট দ্য কোয়ালিটি। তো আমরা কোয়ালিটিতে মোর ফোকাস করব। এবং আমরা অনেকে হচ্ছে যে ইভেন রেফারেন্স এবং সাইটেশনের নাম্বার নিয়ে আমরা বদার থাকি যে ভাই কয়টা সাইটেশন দিব, যে 100টার কমে দিলে কি আসলে রিসার্চ পেপার ইয়ে হবে কিনা, থিসিস হবে কিনা। এরকম কোনো ব্যাপার নাই, যে কয়টা দরকার ওই কয়টা আমরা ইউজ করব। আমরা কোয়ান্টিটিতে ফোকাস না করে কোয়ালিটিতে ফোকাস করব, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস একাডেমিক রাইটিং এর। এখন আমাদের রাইটিং হয়ে গেল, আমরা লিখে ফেললাম, দেন আমাদের প্রেজেন্টেশনের পালা। তো এই পোস্টটা আমি আমার 2019 সালে আমার ব্যাচেলারের ফাইনাল প্রজেক্ট প্রেজেন্ট করে আমি ফেসবুকে দিয়েছিলাম, যেটা হচ্ছে আমার পার্সোনাল রিয়েলাইজেশন। আমি থিসিসে পারফেক্ট 4 আউট অফ 4 পাইছি, বাট আমার মনে হয়েছে যে আমার অনেক বন্ধু আমার চেয়ে খুব ভালো কাজ করছে কিন্তু তারা আমার মতো মার্ক পায় নাই। এবং আমার মনে হয়েছে যে ওয়ান অফ দ্য রিজন ইজ তারা তাদের কাজটাকে সেভাবে প্রেজেন্ট করতে পারে নাই। তো তোমার প্রেজেন্টেশনের উপর অনেক কিছু নির্ভর করে। তোমার প্রেজেন্টেশনটা যদি খুব ভালো হয় তাহলে তোমার একটু নড়বড়ে দুর্বল কাজও খুব
হাইলি প্রেসড হইতে পারে এবং খুব ভালো কাজ, কিন্তু প্রেজেন্টেশন দুর্বল হলে অনেক সময় সেটার ইম্প্যাক্ট অনেক নেগেটিভ হইতে পারে। তো আমরা ভালো প্রেজেন্টেশনের জন্য আমরা কি করতে পারি? প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের স্টোরি টেলিং এ ফোকাস করতে হবে। সো স্টোরি টেলিংটা আমি হচ্ছে যে একটা গল্পের মাধ্যমে বলতে চাই। ধরা যাক হচ্ছে যে আমাদের কেউ একজন একটা ফেব্রিক ক্লাসিফিকেশন করলো ইমেজ প্রসেসিং দিয়ে। খুবই সিম্পল কাজ। ইমেজ প্রসেসিং এর একটা এক্সিস্টিং অ্যালগোরিদম বা এক্সিস্টিং পাইথন ফ্রেমওয়ার্ক সে নিল, দেন হচ্ছে যে কিছু ডাটা ফিট করে সে ওখান থেকে ফেব্রিক ক্লাসিফিকেশনের কাজটা করলো। এবং এই কাজটা সে স্টোরি টেলিংটা দুইভাবে করতে পারে। একটা হচ্ছে যে সে বলতে পারে যে এটা একটা ইমেজ প্রসেসিং এর কাজ এবং ইমেজ প্রসেসিং ইউজ করে সে ফেব্রিক ক্লাসিফিকেশন করছে, অথবা সে এই কাজটাকে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একটা ইনোভেশন হিসেবে দেখাতে পারে যে দিস ইজ অ্যান ইনোভেশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেখানে আমরা একটা অটোমেটিক সিস্টেম ডেভেলপ করছি যেটা ফেব্রিক কোয়ালিটি ডিটেক্ট করে। সো আমরা যদি দেখি যে প্রথম কাজটা পজিশন করা হয়েছে ইমেজ প্রসেসিং এ, আর দ্বিতীয় কাজটা পজিশন করা হয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। সো ইমেজ প্রসেসিং হচ্ছে যে এখন ভাস্টলি হচ্ছে যে রিচ একটা ফিল্ড, যেখানে অনেকে অনেক হাই লেভেলের কাজ করে রাখছে, সেখানে আসলে ইনোভেশন করা খুবই মুশকিল এবং এই জাতীয় একটা কাজে সেখানে হচ্ছে যে ইম্প্যাক্ট খুবই সামান্য। এবং এই জিনিসটা যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে অনেকগুলো মানুষ নদীর পাড়ে বসে আছে, তার নদীর ওখানে অনেক পানির রিসোর্স, তাকে যদি আমি এক গ্লাস পানি দিই সে কিন্তু আমাকে ওরকম অ্যাপ্রিসিয়েট করবে না, কারণ সে অলরেডি হচ্ছে যে এখানে অনেক পানি আছে। তো সিমিলারলি হচ্ছে যে ইমেজ প্রসেসিং এ অলরেডি অনেক কাজ হয়ে আছে, এরকম একটা কাজকে যদি আমরা ইমেজ প্রসেসিং এর কাজ হিসাবে হচ্ছে যে প্রেজেন্ট করি, তাহলে আমরা হয়তো ওইভাবে হাইলি প্রেসড হব না। কিন্তু পক্ষান্তরে যদি আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রি দেখি, ওখানে ইনোভেশনটা কিন্তু অনেক কম হচ্ছে। তো ইটস লাইক আ ডেজার্ট, সেখানে কিন্তু ওরকম এআই দিয়ে কোনো খুব হাই ইনোভেশন হচ্ছে না। তখন আমার কাজটা যদি আমি ওদেরকে প্রেজেন্ট করি, ইটস লাইক যারা হচ্ছে যে ডেজার্টের মধ্যে আছে, তাদের আশেপাশে পানি নাই, তাকে আমি যদি এক গ্লাস পানি দিই তাতেই সে খুশি হয়ে যাবে। সো আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমরা আসলে আমাদের কাজটাকে কিভাবে প্রেজেন্ট করবো, আমাদের স্টোরি টেলিংটা কিভাবে সাজাবো। অ্যান্ড প্রেজেন্টেশনের সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ওই যে জিনিসটা আমি প্রেজেন্ট করব সেটা সম্পর্কে আমার যে নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং সেটা যাতে টপ নচ থাকে, সেটা যাতে শার্প থাকে। তো অনেকেই হচ্ছে যে কি এলিমেন্ট, কি কালার, কি ইউজ করব সেগুলো নিয়ে খুব বদার থাকে, কিন্তু আমার মনে হয় যে এর চেয়েও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে বিষয়টা আমি প্রেজেন্ট করব সেটার ব্যাপারে আমার প্রপার আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা সেটা এনশিওর করা, দিস ইজ মোর ইম্পর্টেন্ট। বাট অলসো ভিজুয়ালাইজেশন ম্যাটার্স। ভিজুয়ালাইজেশনের ব্যাপারেও আমাদের গুরুত্ব দিতে হবে যে আমাদের এলিমেন্ট গুলা কি হবে, কি কালার আমরা ইউজ করব, সে জিনিসে আমাদের খেয়াল রাখতে হবে। বাংলা একটা কথা আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। এরপরে এআই টুলের ব্যাপারে, এআই হচ্ছে যে এআই ইজ দ্য নিউ নর্মাল। অনেকে আমরা এআই এর ব্যাপারে স্কেপটিক্যাল এবং এআই অনেকে নিরুৎসাহিত করে, বাট আমি ব্যাপারটাকে দেখি একটু অন্যভাবে। যে যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়েছে, তখন কেউ যদি ক্যালকুলেটর বাদ দিয়ে হচ্ছে যে হাতে কলমে কাজ করাটাকে, ক্যালকুলেশন করাটাকে খুব প্রেস করে, আমার মনে হয় না দ্যাট ইজ সামথিং স্মার্ট। সো এআই কে আমাদের দূরে সরায় রাখা যাবে না, রিসার্চের ক্ষেত্রে আমাদের সেটা ইউজ করতে হবে, বাট আমাদের বোঝা উচিত যে আমরা যাতে ওভার রিলাই না করি এআই এর উপর। আমরা যখন কোনো কিছু নিয়ে এআই ইউজ করব, এর আগে আমার নিজের রিজনিং আমরা ইউজ করব, এবং এআই ইউজ করার পরেও হচ্ছে যে আমরা তার যে রেসপন্স সেটাকে আমরা আমাদের নিজেদের মতো যাচাই করে নেব। সো উই হ্যাভ টু ইউজ আওয়ার ওন জিপিটি বিফোর এন্ড আফটার ইউজিং চ্যাট জিপিটি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা এই ব্যাপারে অনেক সময় সতর্ক থাকি না, এটা একটা এথিক্যাল কনসার্ন, যে আমরা অন্যদের থেকে যদি কিছু নিই, ইভেন ইফ ইটস আ ফিগার অনলি, তাহলে ওইটা আমাদেরকে প্রপার সাইটেশন দিতে হবে আমাদের রিসার্চের ওয়ার্কে। তোমরা যদি দেখো যে এই প্রেজেন্টেশনেও আমি প্রত্যেকটা যে কয়টা ছবি ব্যবহার করা হয়েছে সেটা রেফারেন্স আমি এখানে মেনশন করছি। সো
দিস ইজ সামথিং যে আমাদের কেয়ারফুল থাকতে হবে, আমরা যাতে হচ্ছে যে অন্যের কোনো কাজ ইয়ে ছাড়া, কোনো ক্রেডিট দেওয়া ছাড়া আমরা না নিই। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে আমার বন্ধু একটা কাজ করছে, যে বন্ধু আমার নাম দিয়ে দেয়। তো দিস ইজ সামথিং যে আমাদের এখানে খুব নর্মাল প্র্যাকটিস, বাট আমাদের আসলে বোঝা উচিত এটা এথিক্যালি ঠিক না। এরকম ক্ষেত্রে হচ্ছে যে আমরা এটা বলতে পারি যে আমার ফ্রেন্ড বা আমার কলিগ কেউ যদি হচ্ছে যে সিমিলার ডোমেনে কাজ করে, তাহলে আমি বলতে পারি যে আমি একটু কন্ট্রিবিউট করতে চাই, দেন আমরা অথরশিপ নিতে পারি। কিন্তু কোনো কন্ট্রিবিউশন ছাড়া এভাবে নাম দেয়া, দিস ইজ নট এথিক্যাল। এই ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকা উচিত। আমার মনে হয় যে এই জিনিসগুলো বাংলাদেশে ওইভাবে বলা হয় না। এই তো, কারো যদি কোনো কোশ্চেন থাকে, anything you can ask. Thank you. একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ, তাহমিদ বলো। ভাইয়া আসলে আমি হচ্ছে আমাদের ইনস্টিটিউটে জুলজি ডিপার্টমেন্টে 3rd ইয়ার স্টুডেন্ট। হুম তো হুম ভাইয়া, আমি হচ্ছে একটা টপিক টপিক হচ্ছে যে সিলেক্ট করছি। টপিক মানে শুধু টাইটেলও বলা যাবে না, শুধু মানে টপিকটা আর কি, যে হুম হুম এনিমেল ব্রিডিং নিয়ে কাজ করতে চাই। হুম এখন হুম ভাইয়া আমাদের ইনস্টিটিউটে রিলেটেড কোনো কাজ হয় না। যদি কাছাকাছি কোথাও বলতে চাই তাহলে হচ্ছে যে চট্টগ্রাম, এই যে এটা আছে যে এনিমেলের ভেটেরিনারি যে মেডিসিন যেটা আছে ওইখানে কাজ হয় আর কি। হুম হুম। তো ভাইয়া সেক্ষেত্রে কি করা যায় আর কি, এই ব্যাপারে যদি একটু কোনো পরামর্শ দিতেন। আমি যতদূর জানি যে চট্টগ্রাম ভেটেরিনারিতে হচ্ছে আমাদের ভার্সিটির এগ্রিকালচার এবং বোধহয় জেনেটিক্সেরও কিছু হচ্ছে যে অ্যালুমনাই আছে, আহ, যারা ওখানে মাস্টার্স করছে বা এরকম কিছু। তা আমার মনে হয় যে একটা অ্যাপ্রোচ হতে পারে যে ওই অ্যালুমনাদেরকে রিচ করা এবং তাদের কানেকশন ইউজ করে ওখানে কোলাবোরেট করা, এটা একটা ওয়ে হতে পারে। অথবা যদি হচ্ছে যে যেমন আমাদের অনেক অ্যালুমনাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আই বিলিভ যে ওখানে এরকম কাজ হয়। তো অ্যালুমনাই নেটওয়ার্কে একটু খোঁজ করা যে এরকম প্রতিষ্ঠানে কেউ আছে কিনা, দেন তাদের মাধ্যমে তাদের নেটওয়ার্ক ইউজ করে হচ্ছে যে অ্যাপ্রোচ করা। জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, এনিথিং এলস? আর কারো কোনো কোশ্চেন নেই? হ্যাঁ, হাসিনুল সম্ভবত। আসসালামু আলাইকুম ভাইয়া। বলো। হ্যাঁ, ওয়ালাইকুম আমরা আসসালাম। হুম এই ব্যাপারটাতে একদম ক্লিয়ার আইডিয়া নেই, বাট কয়েক হুম হুম জায়গায় আমার একটু ধারণা ছিল যে রিসার্চের হুম ব্যাপারটা আসলে কারিকুলামের পার্ট হইতে হয়, মানে হুম আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে আর কি। এখন হুম যে আমরা হুম 3rd ইয়ার স্টুডেন্ট অথবা মানে একদম হুম একাডেমিক্স ক্ষেত্রে যে ক্ষেত্রে আমাদের এসবে আসলে যোগাযোগ নাই, হুম তাদের হুম। ক্ষেত্রে রিসার্চ ব্যাপারটা আসলে কেমনে কাজ করে? তাদের কি কারো টিচারদের আন্ডারে থাকতে হয়, প্রফেসরদের আন্ডারে থাকতে হয় কিনা? আর সে যদি আন্ডারে থাকি তাইলে রিসার্চের প্রসেসটা কেমন হবে? আর যদি একদম পুরো সোলো হয় তাহলে হুম কিরকম হুম। হবে? এই ব্যাপারটা যদি একটু বলতেন। আচ্ছা, তোমার ডিপার্টমেন্ট কি? ট্রিপলি ডিপার্টমেন্ট। ট্রিপলি, আচ্ছা আচ্ছা। সো মানে রিসার্চ অনেক ভাবে হতে পারে, এটার হচ্ছে যে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। এবং এটাও না যে হচ্ছে যে তোমার আন্ডার গ্রাজুয়েট সিলেবাসে যা আছে তার মধ্যে থেকে তুমি রিসার্চ করবা। আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে পড়ছি, আমি এখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করতেছি। বাট তোমার রিলেভেন্স থাকতে হবে। এবং একটা অ্যাপ্রোচ হচ্ছে যে তোমার ডিপার্টমেন্টে যদি ভালো রিসার্চ ইয়ে থাকে, অপরচুনিটি থাকে এবং এনভায়রনমেন্ট থাকে, আহ, কোনো প্রফেসর কোনো টপিকে কাজ করে এবং সেই টপিকে তোমার আগ্রহ থাকে, ওনাকে অ্যাপ্রোচ করা এবং ওনার সাথে কাজ করা, এটা একটা। এর বাইরে হচ্ছে
অ্যালুমনাই নেটওয়ার্কে দেখা যেতে পারে যে অ্যালুমনাইদের মধ্যে কেউ যদি হচ্ছে রিসার্চে থাকে, তার টপিকের সাথে তোমার ইন্টারেস্ট থাকে, অনেক সময় দেখা যায় যে সবারই হচ্ছে যে কিছু পেট প্রজেক্ট থাকে, যেমন আমারও আছে। আমি কিছু হচ্ছে যে সাইড প্রজেক্টে কাজ করি, যেখানে হচ্ছে আমি নিজের মতো আরো কয়েকজনের সাথে কোলাবোরেট করে তাদেরকে গাইড করে আমি হচ্ছে যে কিছু কাজ করার চেষ্টা করি। তো এরকম মোটামুটি সব রিসার্চারেরই হচ্ছে কিছু সাইড প্রজেক্ট থাকে। তোমার অ্যালুমনাই নেটওয়ার্কে এরকম যদি কেউ থাকে, সেটা তুমি অ্যাপ্রোচ করতে পারো। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশে বেশ কিছু হচ্ছে যে প্রতিষ্ঠান আছে, যারা হচ্ছে যে যেমন আমাদের এনএসটিউর একজন অ্যালামনাই হচ্ছে যে বায়োল্যাব নামে একটা ইয়ে করে, ও যদি ওটা ইয়ের জন্য মাইক্রোবায়োলজি বা ওইরকম ইয়ের জন্য সিমিলার অর্গানাইজেশন অনেকেই চালায়, যেখান থেকে ওরা ট্রেনিং দেয় এবং হচ্ছে যে রিসার্চ পেপার লেখার ব্যাপারে হেল্প করে। তো যদি সোলো যাইতে চাও, তাহলে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো তোমার ফিল্ডের জন্য তোমাকে একটু খুঁজে নিতে হবে। অবশ্যই আছে বাংলাদেশে, এবং তাদের সাথে কোলাবোরেট করে সেখানে তুমি রিসার্চ শেখার একটা এনভায়রনমেন্ট পাবা, কোলাবোরেশনের অপরচুনিটি পাবা, এবং দেন পাবলিকেশনের একটা সুযোগ তৈরি হয়। তো সামারি করলে প্রথম ইয়ে হচ্ছে যে ডিপার্টমেন্টে দেখা যে আমার কোনো টিচার আছে কিনা যে আমার পছন্দের সাবজেক্টে কাজ করে। দেন ওটা যদি না হয়, আমার একটু খোঁজ নেওয়া যে আমার অ্যালুমনাই নেটওয়ার্কের মধ্যে কেউ আছে কিনা যার কোনো সাইড প্রজেক্টে আমি কন্ট্রিবিউট করতে পারি, এবং তার থেকে আমি পার্সোনাল গাইডেন্স পেতে পারি। আর সেটা না হলে বেশ কিছু প্রফেশনাল অর্গানাইজেশন আছে যারা হচ্ছে যে টাকার বিনিময়ে তোমাকে হচ্ছে রিসার্চ শিখাবে এবং রিয়েল রিসার্চ প্রজেক্টে তোমাকে কন্ট্রিবিউট করার সুযোগ করে দিবে। ওই রকম প্রতিষ্ঠানগুলো একটু খুঁজে নেওয়া, এই আর কি। জি ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া আমি হচ্ছে একটা মেসেজ দিয়েছি, সেখানে হচ্ছে কিছু প্রশ্ন ছিল যেগুলো ফর্মে পেয়েছিলাম। ওকে, আচ্ছা, এখন প্রথম কোশ্চেনটা যদি আমরা নিই, সেটা হচ্ছে যে আমরা কিভাবে একজন প্রফেসরকে অ্যাপ্রোচ করব, আর নেসেসারি স্টেপ কি হবে। আমার মনে হচ্ছে সেটা আমাদের ইয়েতে অনেকটা কভার হয়ে গেছে প্রেজেন্টেশনে। সো প্রফেসর বলতে যদি হচ্ছে যে দেশের বাইরের প্রফেসর হয় তাহলে একরকম, আর হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের প্রফেসর হয় তাহলে অন্য একরকম। তো দেশের বাইরের প্রফেসরের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমি হচ্ছে যে যেই প্রফেসরের সাথে কোলাবোরেট করতে চাই, এখন অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমি কোন দেশের প্রফেসরের সাথে কোলাবোরেট করতে চাই, সেটা একটা ব্যাপার, এবং সেটার সাথে আমার পার্সোনাল ইন্সপিরেশন কি সেটাও একটা দেখার ব্যাপার। যে আমি ইউএসএ তে যদি আমরা কাজ করতে চাই, অথবা আমি আমার মনে হয় যে জাপানেও এরকম রিকোয়ারমেন্ট আছে যে আমার প্রফেসর ইয়ে করতে হবে। তো ওরকম পার্সোনাল ইন্সপিরেশনের সাথে আমি আগে প্রথমে ন্যারো ডাউন করা যে আমি আসলে কোন দেশের প্রফেসরকে আমি অ্যাপ্রোচ করতে চাই। আমি কি ইউএস এর প্রফেসর অ্যাপ্রোচ করব নাকি কানাডার প্রফেসর অ্যাপ্রোচ করব, এবং ওইটা ঠিক করার পরে ওই দেশের ইউনিভার্সিটি গুলোর ওয়েবসাইট ঘাটা, এবং সেখানে দেখা যায় আমার ডিপার্টমেন্টের কোন কোন প্রফেসর আছে এবং তাদের রিসার্চ প্রজেক্ট গুলা কি কি। তো সেখান থেকে আমি যেটা করতাম যে আমার একটা এক্সেল শিট ছিল, সেই এক্সেল শিটে আমি নোট ডাউন করতাম যে ওই ইউনিভার্সিটি অমুক প্রফেসর, তার হচ্ছে যে রিসার্চ ইন্টারেস্ট এটা যেটা আমার সাথে অ্যালাইন করে। তো এরকম করে প্রথমে একটা এক্সেল শিট রেডি করা যে আসলে কারা কারা আমার ডিজায়ার্ড কান্ট্রিতে আমার ডিজায়ার্ড ডোমেনে কাজ করে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ প্রফেসর অ্যাপ্রোচ করার আগে। দেন ওই প্রফেসরকে একটা সুন্দর করে মেল করা, যেখানে একটু সামারি থাকবে, খুব বড় লেখা যাবে না কারণ এত বড় টাইম নেই কারো পড়ার। এবং প্রফেসরের কাছ থেকে, অনেকে বলে যে প্রফেসরের কাছ থেকে লিখতে হয়, তো সে দেখা যায় যে একটা প্রফেসরের রিসেন্ট একটা পেপার থেকে অনেক কথা হুবহু তুলে দিছে। এটা আসলে কোনো ইম্প্যাক্ট ফেলে না অনেক সময়, কারণ দেখা যায় যে প্রফেসর ওই প্রজেক্টটা অন্য একজনের সাথে করছে যেটা আসলে তার মেইন রিসার্চ ইন্টারেস্টটা। তো রাদার দেন আমার হচ্ছে যে একটু নিজেকে পিচ করতে হবে যে আমি এই কাজ করছি, সেটা আপনার কাজের সাথে এইভাবে রিলেভেন্ট, এবং আমি দেখলাম যে আপনার রিসেন্ট এই প্রজেক্টটা আছে, তো আমি আসলে এই রিলেটেড কাজে আপনার সাথে কোলাবোরেট করতে আগ্রহী। আপনার কাছে কি কোনো
কোলাবোরেশনের অপরচুনিটি আছে কিনা। ইট ক্যান বি মাস্টার্স প্রোগ্রাম, হচ্ছে যে পিএইচডি, অথবা হচ্ছে যে ইভেন ইন্টার্নশিপও অফার করে অনেক প্রফেসর, যে 3 মাসের জন্য রিসার্চ করে যাবে, যেগুলো আমাদের বাংলাদেশে আসলে আমরা ওইভাবে এক্সপ্লোরই করি না। ইন্ডিয়ান ছেলেপেলে হচ্ছে যে 3 মাসের একটা রিসার্চ প্রোগ্রামের জন্য নানান দেশে চলে যায়। তো আমার মনে হয় যে ওগুলাও একটা ভালো সুযোগ হতে পারে, যে একটা 3 মাসের কোলাবোরেশন। তো সামারি যদি করি, প্রফেসর আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। প্রথম হচ্ছে আমরা কোন দেশের প্রফেসর অ্যাপ্রোচ করতে চাই সেটা ঠিক করা, দেন ওই দেশের ইউনিভার্সিটি গুলা ওয়েবসাইট ঘেটে আমার ফিল্ডের কি কি প্রফেসর আছে সেটা শর্ট আউট করা, করে একটা এক্সেল শিটে আগে ওনাদের প্রোফাইলটা ইয়ে করা, ইনফরমেশন গুলা নেওয়া। দেন হচ্ছে যে প্রত্যেকটা প্রফেসরকে একটা কাস্টমাইজ ইমেল দেওয়া, সেখানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে যে আমি আসলে কি করছি এবং সেটা প্রফেসরের কাজের সাথে কিভাবে রিলেভেন্ট, এবং দেন ইন্টারেস্ট প্রকাশ করা যে আমি তার সাথে কোলাবোরেট করতে চাই, তার আন্ডারে কাজ করতে চাই, কোনো অপরচুনিটি আছে কিনা। তো এইভাবে হচ্ছে যে একটা ইমেল দিতে হবে। দেন 1 সপ্তাহ পরে একটা ফলো আপ আমরা ইমেল দিব। যদি আমরা কোনো উত্তর পাই দেন ইটস ফাইন, বাট যদি উত্তর না পাই দেন আমাদের নতুন প্রফেসর দেখতে হবে। আর এটা হচ্ছে যে আমরা যদি 100 জন প্রফেসর ইয়ে করি, সর্বোচ্চ আমরা 10 জনের কাছ থেকে উত্তর আশা করতে পারি। প্রফেসর অনেক বিজি, তারা অনেক সময় এরকম মেলে রিপ্লাই দেয় না, বাট উই হ্যাভ টু কিপ ট্রাইং, এই আর কি। আচ্ছা, আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে উইল রিসার্চ হ্যাভ এনি ভাইটাল রোল গেট ফান্ডেড স্কলারশিপ ফর এমএসসি if I want to go for IT related subject from applied math, then how I should start from now? ওকে, অবশ্যই রিসার্চের হচ্ছে যে একটা গুরুত্ব আছে ফান্ডিং এর জন্য, বাট দিস ইজ নট সামথিং যে এটা থাকতেই হবে। যখন প্রফেসররা ফান্ডিং দেয় তারা অনেকগুলো বিষয় চিন্তা করে, তোমার সিজিপিএ, তোমার বিভিন্ন হচ্ছে যে এক্সামের স্কোর লাইক আইএলটিএস, জিআরই, এবং দেন তোমার রিসার্চ প্রোফাইল। তো তোমার হচ্ছে যে পুরো জিনিসটা চিন্তা করতে হবে যে ইটস আ প্যাকেজ। আমার যদি এক জায়গায় দুর্বল হয় আমি অন্য জায়গায় সেটা পোষায় দেওয়ার চেষ্টা করব। ইটস নট সামথিং ম্যান্ডেটরি, বাট অবশ্যই তোমার যদি রিসার্চ থাকে তাহলে এটা তোমাকে লেভারেজ দিবে এর জন্য। এবং হতাশ হওয়া যাবে না যে আমার সিজিপিএ খারাপ হয়ে গেছে, তখন আমার এফোর্ট দিতে হবে যে আমি কিছু এক্সটার্নাল কোলাবোরেট করে যদি দুই একটা পেপার পাবলিশ করতে পারি, দেন আমার এটা আমার প্রোফাইল স্ট্রং হবে। আচ্ছা, আমার রিসার্চও নাই, আমার সিজিপিএ আছে, এবং তখন আমার চিন্তা করতে হবে যে আমার আইএলটিএস এবং জিআরই স্কোর যাতে ভালো হয়। তো ইটস আ প্যাকেজ। আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে আমাদের যাতে কিছু রিসার্চ আউটপুট থাকে, সেটা অবশ্যই ভাইটাল, এবং অবশ্যই হচ্ছে যে তোমার লেভারেজ দিবে ফান্ডিং এর জন্য, বাট এইটাই একমাত্র ফ্যাক্টর না। আর কেউ যদি এখনই আইটি রিলেটেড সাবজেক্ট থেকে ইয়ে করতে চায়, অ্যাপ্লাইড ম্যাথ থেকে, তাহলে হচ্ছে যে এরকম কোন একটা টপিক তোমার চুজ করা যেটার ভালো রিসার্চ প্রসপেক্ট আছে। এবং এআই এমএল ইজ ভেরি কম্পিটিটিভ, আমাদের অ্যাপ্লাইড ম্যাথ থেকে অনেকে এটা চিন্তা করে, বাট তোমার একটু তুমি যদি এআই এমএল নিয়ে কাজও করো তাহলে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে, যে নট এআই এমএল, অ্যাপ্লিকেশন অফ এআই এমএল ইন স্পেসিফিক ফিল্ড। তো যেমন বায়োমেডিকেলে আমি এআইএমএল নিয়ে কাজ করব, তো ওইটা একটা নিশ ফিল্ড হয়ে যায়, ওখানে তোমার কন্ট্রিবিউশনের সুযোগ বেশি থাকবে। তো ওইভাবে হচ্ছে যে একটা স্পেসিফিক ফিল্ড চুজ করে দেন ওখানে তোমার কিছু কাজ করতে হবে যদি তুমি বাইরে আসতে চাও এখন থেকে, এই আর কি। আর দেন হচ্ছে যে শুড সামওয়ান ফোকাস মোর অন রিসার্চ অর একাডেমিক্স অন দেয়ার সেকেন্ড এন্ড থার্ড ইয়ার্স, when would be a good time to shift focus? এটা হচ্ছে যে ব্যালেন্সিং বোথ, যে আমি রিসার্চে খুব ফোকাস করে আমি একাডেমিক্সে খারাপ করে ফেললাম, আবার আমার একাডেমিক্স খুব ভালো, আমার রিসার্চটাই, দুইটা একটু প্রবলেমেটিক। তা আমার মনে হয় যে ইটস অ্যাবাউট ব্যালেন্সিং, নট লাইক ফোকাসিং অন ওয়ান অ্যান্ড ইগনোরিং আদার্স। এবং সেটা হচ্ছে যে থার্ড ইয়ার ইজ আ গুড টাইম যেখানে তুমি রিসার্চ থেকে ইয়ে করতে পারো, কারণ তোমার ফান্ডামেন্টাল বিষয়গুলো তখন অনেকটাই জানা হয়ে যায়। বাট বিষয়টা এমন না যে তুমি আইদার রিসার্চে ফোকাস করবা আর একাডেমিক্সে ফোকাস করবা, ইউ শুড ফোকাস অন বোথ, এবং ইউ শুড ট্রাই টু মেনটেন ইউর একাডেমিক রেজাল্ট অ্যাজ গুড অ্যাজ পসিবল, প্যারালালি তোমার রিসার্চ করা উচিত। দেন what is important to generate a research idea? Okay,
রিসার্চ, আমি আসলে কোশ্চেনটা একটু ক্লিয়ার না, আমার মনে হয় যে নাজবুল এখানেই আছে, তুমি যদি একটু কোশ্চেনটা মুখে করো আমার মনে হয় যে আমি একটু আর একটু ক্লিয়ার হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে, বলো। ভাই আমি হুম, বলতে চাচ্ছিলাম যে আমি রিসার্চ আইডিয়াটা কিভাবে জেনারেট করতে পারবো। আমি একটা হুম, হুম। জিনিস নিয়ে কাজ করতে চাচ্ছি, তো আমি ওইটা আইডিয়াটা কিভাবে জেনারেট করতে পারি। আচ্ছা, সেম জিনিসটাই আমরা আলাপ করলাম। তো প্রথমে তোমার যেটা করতে হবে যে তুমি কোন টপিকে কাজ করতে চাও, সেইটা হচ্ছে যে আগে সিলেক্ট করা। আহ, যদি মানে একজ্যাক্ট আইডিয়া যদি তোমার নাও থাকে যে না আমি এই ফিল্ডে কাজ করতে চাই, ওই ফিল্ডটা তোমার সিলেক্ট করে তুমি একটু গুগল স্কলারে যাবা, দেখবা যে লাস্ট 5 বছরে কি কাজ হয়েছে। দেন ওখানের মধ্যে প্রত্যেকটা রিসার্চ পেপারের শেষে একটা রিসার্চ গ্যাপ থাকে, যে কোনটা জায়গায় কন্ট্রিবিউশন করার সুযোগ আছে। তো ওখান থেকে তুমি খুব ভালো আইডিয়া পেয়ে যাবা যে তোমার আগ্রহের যে ফিল্ড, সেই ফিল্ডে কোন জায়গায় আসলে কন্ট্রিবিউশন করার সুযোগ আছে। ওখান থেকে যেটা তোমার ভালো লাগে সেটা তুমি পিক করে তোমার রিসার্চ আইডিয়া হিসেবে তুমি কাজে লাগাইতে পারো। আশা করি ইট আনসার্স ইউর কোশ্চেন্স। হ্যাঁ, এনিথিং এলস? দুর্দান্ত একটি সেশন উপহার দেওয়ার জন্য রিয়াজ মাহমুদ স্যারকে আন্তরিক ধন্যবাদ এবং অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আজকের সেশন থেকে আমরা সবাই গবেষণা বিষয়ক নতুন কিছু শিখেছি, যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। এনএসটিউ রিসার্চ সোসাইটি এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।